Today's topic cancer. It is the most important topic. Okay, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার যে জিনিসটা পড়বো হেলথ অ্যান্ড ডিজিজের টপিকটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা মন দিয়ে করবে, ঠিক আছে, এবং সবটাই নোট করে রাখার চেষ্টা করবে। ক্যান্সার কি তার আগে আমরা বলি যে আমাদের দেহ, সারা দেহ গঠিত কি মানে কি নিয়ে, কোষ বা সেল দ্বারা। তো সেই সেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা নর্মাল ওয়েতে ডিভিশন হয়, তাই তো, অর্থাৎ একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল, একটা নর্মাল ওয়েতে স্বাভাবিকভাবে বিভাজন ক্ষমতা স্বাভাবিক সেলের আছে। কিন্তু সেই সেল যখন অ্যাবনর্মালভাবে আনকন্ট্রোল সেল ডিভিশন অর অ্যাবনর্মাল সেল ডিভিশন করতে থাকে, অনিয়ন্ত্রিতভাবে সেলের বিভাজন হয়, তখন আমরা তাকে কি বলি যে ক্যান্সার। তাহলে ক্যান্সার হচ্ছে কি বললাম, যে যখন একটা সেল প্যারেন্ট সেল থেকে ডটার সেল, এই ডটার সেল বিভাজন যখন কিভাবে হয়, অনিয়ন্ত্রিতভাবে হয়ে থাকে, অর্থাৎ আনকন্ট্রোলভাবে ডিভিশন হতে থাকে, সেটাকে বলছি আমরা ক্যান্সার সেল। এবং এই সেলগুলো যখন একটা একটা করে কি হয় না, বিভিন্ন জায়গায় শরীরে ছড়িয়ে পড়ে থ্রু ব্লাড এবং লসিকার দ্বারা, তখন আমরা তাকে বলি মেটাস্ট্যাসিস। তাহলে ক্যান্সার কি বললাম, যে ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন, এবং যেখানে অ্যাবনর্মালভাবে সেল ডিভিশনের ফলে সেলের একটা গুচ্ছ, যাকে বলা হচ্ছে ক্যান্সার। এরপর দেখো এই ক্যান্সার শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। ক্যান্সার ইজ এ গ্রিক ওয়ার্ড। ক্যান্সার হচ্ছে গ্রিক ওয়ার্ড, কোথা থেকে এসছে, ক্যানকোরাস। এটা কোথা থেকে এসছে, গ্রিক ওয়ার্ড কার্কিনোস, এই গ্রিক শব্দ কার্কিনোস থেকে ক্যান্সার কথাটা এসছে। এবং অন্যদিকে ল্যাটিন ওয়ার্ড কি না, ক্যানক্রাম, ল্যাটিন ওয়ার্ড ক্যানক্রাম থেকে এসছে, ক্যানক্রাম, which means ক্রাম। ওকে, তাহলে ক্যান্সার ইজ এ গ্রিক ওয়ার্ড, একটা গ্রিক শব্দ কার্কিনোস থেকে এসছে, এবং ল্যাটিন ওয়ার্ড ক্যানক্রাম, এই ক্যানক্রাম থেকে, ক্যানক্রাম যেটার মানে হচ্ছে ক্রাব। এই ক্রাব হচ্ছে কি, ক্রাব মানে হচ্ছে তোমার কাঁকড়া বিছে, অর্থাৎ ক্যান্সার সেল যে অর্গানের উপর অ্যাটাক করে তাকে সহজে ছাড়ে না। যেমন কাঁকড়া কি হয়, কোনো বস্তুর সঙ্গে যখন আটকে থাকে, কোনো জিনিসের সঙ্গে যেমন সহজে ছেড়ে বেরিয়ে আসে না, সেই জন্য তুলনা করা হয়েছে কি না ক্রাবের সঙ্গে। ওকে, নোট করো ক্যানক্রাম। এরপর দেখো যে ক্যান্সার আমরা যেমন বলেছি যে যেটা সম্পর্কে পড়াশোনা করা হয়, যেমন আমরা এর আগে কি বলেছি যে জীববিদ্যা সম্পর্কে পড়াশোনাকে যেমন বলা হয় কিনা বায়োলজি, তারপর টিস্যু সম্পর্কিত পড়াশোনাকে যেমন বলা হয় হিস্টোলজি, সেরকম দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ক্যান্সার is called oncology. তাহলে এই টার্মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, ঠিক আছে। তাহলে অঙ্কোলজি আমরা কাকে বলবো না, ক্যান্সারের পড়াশোনাকে বলা হয়, বা ক্যান্সার সম্পর্কিত চর্চাকে বলা হয়, স্টাডিকে বলা হয় অঙ্কোলজি। ওকে, নোট করো। আর যারা ক্যান্সার নিয়ে
চর্চা করে, অর্থাৎ বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, তাদেরকে বলা হয় অঙ্কোলজিস্ট। ওকে, তাহলে ক্যান্সার বিশেষজ্ঞকে বলা হয় কি? অঙ্কোলজিস্ট। বোঝা গেছে? এছাড়া আরেকটা জিনিস দেখবো যে এই ক্যান্সারকে বলা হয় কার্ক রোগ। ক্যান্সার ইজ কল্ড কার্ক রোগ। এটা নোট করবে, ক্যান্সারকে কি বলা হয়? কার্ক রোগ বলা হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে ক্যান্সার হচ্ছে যে নর্মাল সেল, নর্মাল কোষের একটা স্বাভাবিক কোষ কি হয়, একটা নর্মাল ওয়েতে ডিভিশন হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ন্ত্রিত মাত্রায়, কিন্তু যখন সেল কোনো পদার্থের বাইরে থেকে কোনো পদার্থের দ্বারা বা এই যে সেল একটা নর্মাল ওয়েতে ডিভিশন হয়, এটার এক কিছু মেকানিজম বা কিছু পদ্ধতির সাহায্যে কিন্তু ডিভিশন হচ্ছে। যখন সেই সেলটা আনকন্ট্রোল এবং অ্যাবনর্মালভাবে ডিভিশন হচ্ছে, তখন তাকে আমরা বলছি ক্যান্সার সেল। এবং সেই ক্যান্সার সেল যখন শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় থ্রু ব্লাড এবং লসিকার সাহায্যে, তখন তাকে আমরা বলি মেটাস্ট্যাসিস। ক্যান্সার ওয়ার্ডটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, যেটা হচ্ছে তোমার ক্যানক্রাম, গ্রিক ওয়ার্ড তোমার কার্কিনোস, অ্যান্ড ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে তোমার কি ক্যানক্রাম, যার অর্থ হচ্ছে ক্রাব, অর্থাৎ কাঁকড়ার মতো। ক্যান্সার সম্পর্কিত সায়েন্টিফিক স্টাডি অফ ক্যান্সার ইজ কল্ড অঙ্কোলজি, এবং ক্যান্সার যে স্পেশালিস্ট তাদেরকে বলা হয় অঙ্কোলজিস্ট, আর ক্যান্সার সম্পর্কিত পড়াশোনাকে বলা হয় অঙ্কোলজি। ক্যান্সারকে বলা হয় কার্ক রোগ। ওকে, এরপরে দেখো কিছু প্রপার্টিজ আছে। এই যে ক্যান্সার সেল, তার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা করব। প্রপার্টিজ অফ ক্যান্সার সেল or malignant কোষের বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো ক্যান্সার সেল বা ম্যালিগনেন্ট সেলের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা দেখব। ম্যালিগনেন্ট সেল কি, ম্যালিগনেন্ট টিউমার, বিনাইল টিউমার, ওগুলো আমরা পরে বলছি। সেল না বলে একটা টিউমার বলো, টিউমার বললো ম্যালিগনেন্ট টিউমার। ওকে, ফার্স্ট হচ্ছে ক্যান্সার সেলের বা ম্যালিগনেন্ট ক্যান্সারের বা ম্যালিগনেন্ট টিউমারের হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে কি ইমমর্টালাইজেশন। ইমমর্টালাইজেশন আর হচ্ছে কি অমরত্ব। ঠিক আছে, দেখো ইমমর্টালাইজেশন বা অমরত্ব হচ্ছে কি না, ক্যান্সার সেলকে আমরা যদি ধরো মানে আর্টিফিশিয়াল টিস্যু কালচার, অর্থাৎ আমরা যদি কোনো কালচার মিডিয়ামে কৃত্রিমভাবে ক্যান্সার সেলকে আমরা রিসার্চ করি, পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে দেখতে পাবো যে ম্যালিগনেন্ট সেলগুলোকে, টিউমার সেলগুলোকে আমরা যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো যে তাদের ম্যালিগনেন্ট সেলগুলোকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি প্রদান করি এবং বডির মধ্যে তাদের যদি জমাট বাঁধতে না দিই, তাহলে আমরা লক্ষ্য করব যে এই ক্যান্সার সেল আনকন্ট্রোলভাবে ডিভিশন করতে থাকে একদম অসীম সময় অবধি। বুঝে গেছে? তাহলে কি বললাম যে ক্যান্সার সেলের বৈশিষ্ট্য হচ্ছে ইমমর্টালাইজেশন বা অমরত্ব। নোট করো। তাহলে কি বললাম, যে এটা অসীম কাল পর্যন্ত বিভাজনটা চলতে থাকে, তাই তো? দেখো ওকে, তাহলে কি বললাম যে যদি ম্যালিগনেন্ট কোষগুলোকে
কৃত্রিমভাবে আমরা দেখি কোষগুলোকে পরীক্ষা করা হয়, পরীক্ষার দ্বারা দেখা যায় যে কি হয়, যে কোষগুলোকে, কোন কোষগুলোকে, ম্যালিগন্যান্ট কোষগুলোকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি প্রদান করি এবং যদি জমাট বাঁধতে না দেওয়া হয়, তাহলে কি দেখবো, যে সারা জীবন ধরে, অর্থাৎ অসীম, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, প্রপার্টিস অফ দ্য ক্যান্সার সেল পড়ছি আমরা, বা ম্যালিগন্যান্ট। তাহলে কি হচ্ছে না, ম্যালিগন্যান্ট কোষগুলোকে যদি আমরা কালচার মিডিয়ামে রেখে যদি পরীক্ষা করি, তাহলে দেখতে পাবো যে কোষগুলিকে আমরা পুষ্টি দিয়েছি, স্পেস দিয়েছি, জমাট বাঁধতে দিচ্ছি না ক্যান্সার কোষগুলোকে, তাহলে দেখা যাবে যে তারা অসীম সময় পর্যন্ত কি হবে না, অসীম কাল পর্যন্ত বৃদ্ধি পাবে। ওকে, যাকে আমরা কি বলছি, অমরত্ব বা ইমমর্টালাইজেশন। ওকে, কিন্তু আবার আমরা যদি স্বাভাবিক সেলকে দেখি, স্বাভাবিক কোষকে দেখি, তাহলে দেখতে পাবো যে স্বাভাবিক, নোট করো, স্বাভাবিক সেল কি হয় না 50 বার বিভাজন হতে থাকে। আমরা যদি স্বাভাবিক কোষকে লক্ষ্য করি, তাহলে দেখবো মাত্র 50 বার বিভাজিত হয়। ওকে, তাহলে ক্যান্সার সেল হচ্ছে সারাটা জীবন ধরে, অর্থাৎ অসীম সময়কাল পর্যন্ত বিভাজিত হয়। বাট আমরা যদি স্বাভাবিক কোষকে দেখি, তাহলে দেখব যে স্বাভাবিক কোষ 50 বার বিভাজন হতে পারে সারা জীবনে। ওকে, হতে পারে সারা জীবনে। এই যে স্বাভাবিক কোষের 50 বার ডিভিশন হচ্ছে সারা জীবনে, একে বলা হয় কি বলা হয়, ফ্লিক লিমিট। ওকে, নোট করো। তাহলে স্বাভাবিক সেল হচ্ছে কি বললাম, যে সারা জীবনে 50 বার বিভাজিত হয়। এই স্বাভাবিক সেলের নির্দিষ্ট একটা মাত্রায় বিভাজনকে বলা হচ্ছে ফ্লিক লিমিট। নোট করবে। হয়েছে? তাহলে কি বললাম, যে ফার্স্ট বৈশিষ্ট্য বললাম ম্যালিগন্যান্ট টিউমার কোষের বা ক্যান্সার সেলের অমরত্ব বা ইমমর্টালাইজেশন। সেকেন্ড আমরা দেখব কি না, লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন, লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন। ওকে, অর্থাৎ কি, লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন মানে হচ্ছে যে ধরো স্বাভাবিক কোষগুলো কি হয়, স্বাভাবিক কোষগুলো বিভাজনের সময় তারা একে অপরের সঙ্গে পরস্পর কাছাকাছি আসে, আসার ফলে স্বাভাবিক সেলের কোষ পর্দা পরস্পর সঙ্গে যুক্ত হয়, তার ফলে কি হয়, বিভাজনটা বন্ধ হয়ে যায়, স্বাভাবিক সেলের বিভাজনটা এবং গ্রোথটা বন্ধ থাকে। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এই স্বাভাবিক সেলের কন্ট্যাক্ট ইনহিবিশন বৈশিষ্ট্য বর্তমান, অর্থাৎ তাদের যে পরস্পর কাছে আসার ফলে তাদের যে বৃদ্ধি সেটা ব্যাহত হচ্ছে। কিন্তু ম্যালিগন্যান্ট সেলগুলো যখন পরস্পর কাছাকাছি আসে, বা ক্যান্সার সেলগুলো পরস্পর কাছাকাছি আসার এলেও আমরা দেখতে পাই যে কি হয়, তাদের বিভাজন বন্ধ হয় না, গ্রোথ বন্ধ হয় না, তারা বিভাজন করতেই থাকে। অর্থাৎ তাদের মধ্যে কি, এই লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন, তাহলে নর্মাল সেলের মধ্যে বিভাজন হওয়ার ক্ষমতাটা যখন কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, যখন কোষগুলো পাশাপাশি আসছে এবং তাদের কোষ পর্দা যুক্ত হচ্ছে, কিন্তু ক্যান্সার সেলের মধ্যে কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টিস বৈশিষ্ট্যটা কি হারিয়ে ফেলছে, অর্থাৎ তারা কি হয়, কাছাকাছি এলেও বিভাজন হতে থাকে। তাহলে কি বললাম, যে স্বাভাবিক কোষের
স্বাভাবিক কোষ পরস্পরের কাছে এলেও কি হয়, কোষ পর্দার দ্বারা যুক্ত হয়, ফলে বিভাজন বন্ধ হয়ে যায়, সেল ডিভিশন বন্ধ হয়ে যায়। যাকে কি বলা আছে, তার জন্য বলা আছে কন্ট্যাক্ট ইনহিবিশন। ওকে, ঠিক আছে। তাহলে কন্ট্যাক্ট ইনহিবিশন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কার বর্তমান, স্বাভাবিক সেলের। কিন্তু ম্যালিগন্যান্ট কোষের কি হচ্ছে, দেখো ম্যালিগন্যান্ট কোষ কি হয় না, পরস্পরের কাছে এলে কোষ পর্দা দ্বারা যুক্ত হলেও কি হয়, তারা অনিয়ন্ত্রিত ভাবে কি হয় না, বিভাজিত হয়। অর্থাৎ কি হচ্ছে, ইনহিবিশন লস হচ্ছে, ইনহিবিশন বৈশিষ্ট্যটা হারাচ্ছে। বোঝা গেছে। তাহলে লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন কি, যেটা স্বাভাবিক সেলের মধ্যে বর্তমান, অর্থাৎ পরস্পর কাছে আসার জন্য কোষ পর্দা পরস্পর সঙ্গে যুক্ত হয়ে তাদের বিভাজনটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ম্যালিগন্যান্ট সেল যেগুলো, তারা পরস্পর কাছে আসা সত্ত্বেও বিভাজন হতে থাকে অনিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ তারা এই যে ধর্মটা ইনহিবিশন, সেটা কি হয়, হারায়। ঠিক আছে। থার্ড আমরা দেখব, দেখো তৃতীয় আমরা দেখব রিডিউস সেলুলার অ্যাডিশন। থার্ড দেখব রিডিউস সেলুলার অ্যাডিশন। এটা মানেটা কি, অর্থাৎ কোষীয় আসঞ্জন ধর্ম। তার মানেটা কি, এই দেখো, এই রিডিউস সেলুলার অ্যাডিশন মানে হচ্ছে যে যখন স্বাভাবিক কিছু কোষ কোনো কিছু সংলগ্নে বা স্পর্শে আসে, তখন কি হয় জানো তো, তাদের কোষ পর্দার একটা চটচটে ভাব সেটা পরিবর্তন হয়, এবং তারা কি করে না, স্বাভাবিকভাবেই কোষের তারা একটা কোষ আর একটা সেলের সঙ্গে যুক্ত হতে পারে। কি হয়, যখন স্বাভাবিক কোষ কোনো কিছুর সঙ্গে যুক্ত হচ্ছে, অ্যাটাচ হচ্ছে, নর্মাল কোষ, তখন কি হয়, তার বাইরে যে সেলুলার পর্দা, সেই কোষ পর্দার যেটা চটচটে ভাব সেটা পরিবর্তন হয়। এটা স্বাভাবিক কোষের বৈশিষ্ট্য। কিন্তু ক্যান্সার কোষ বা ম্যালিগন্যান্ট কোষগুলো কি হয়, যখন কোনো কিছুর সঙ্গে তারা যুক্ত হয়, তাদের কিন্তু কোষ পর্দার এই চটচটের ভাবটা পরিবর্তন হয় না। অর্থাৎ তারা কি করে, অন্য কোনো বস্তুর সঙ্গে, অন্য কোনো কিছুর সঙ্গে যুক্ত না থেকে তারা কি করে না, নর্মাল স্বাভাবিক সেলকে আক্রমণ করে। ওকে, তাহলে দেখো কি বললাম, যে স্বাভাবিক কোষ যখন কিছুর সঙ্গে যুক্ত হয়, তখন কি হয় না, কোষ পর্দার চটচটে ভাবের পরিবর্তন ঘটে। এটা হচ্ছে তার, এটা কি, এটা স্বাভাবিক কোষের বৈশিষ্ট্য, এটা স্বাভাবিক কোষের বৈশিষ্ট্য। ঠিক আছে। যার জন্য কি হয়, যকৃৎ কোষের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে। স্বাভাবিক কোষ যখন কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়, তখন কোষ পর্দার চটচটে ভাবের পরিবর্তন ঘটে।
অর্থাৎ এটাই হচ্ছে স্বাভাবিক কোষের বৈশিষ্ট্য। যেমন যকৃৎ কোষের সঙ্গে যুক্ত হচ্ছে, বোঝা গেছে। কিন্তু ম্যালিগনেন্ট কোষের ক্ষেত্রে কি হয় দেখো, ম্যালিগনেন্ট কোষ পর্দার চটচটে ভাবের কি হয়, পরিবর্তন হয় না, তার ফলে কি হয়, এ অন্য কোনোর সঙ্গে যুক্ত না হয়ে, অন্য কিছুর সঙ্গে যুক্ত না হয়ে স্বাভাবিক কোষকে কি করে, আক্রমণ করে। তাহলে রিডিউস সেলুলার এডিশন অর্থাৎ এই যে কোষের যে চটচটে ভাব রঞ্জকযুক্ত, সেটা কি হচ্ছে ক্যান্সার সেলের নেই, ঠিক আছে। তার জন্য কি হয় না, ক্যান্সার সেল যে কারোর সঙ্গে যুক্ত না হয়ে স্বাভাবিক কোষকে অ্যাটাক করে, স্বাভাবিক কোষের ক্ষতি করে, বুঝে গেছো। তাহলে থার্ড হচ্ছে রিডিউস সেলুলার অ্যাডিশন, অর্থাৎ কোষ পর্দার চটচটে যে ভাব সেটা ক্যান্সার সেলের মধ্যে নষ্ট হয়ে যায়, থাকে না। ওকে, এরপর আমরা দেখব অ্যাপোপ্টোসিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন আসে অ্যাপোপ্টোসিস কি। ফোর্থ আমরা দেখব অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, এই অ্যাপোপ্টোসিস কথার অর্থ হচ্ছে কি না, মৃত্যু ঘটা, সেলের মৃত্যু ঘটা। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অ্যাপোপ্টোসিস পরীক্ষায় আসে, অ্যাপোপ্টোসিস কি অর্থাৎ নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সেলের মৃত্যু ঘটা। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কোষের মৃত্যু ঘটা। অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো বা যে সমস্ত জিনিস সেলের বৃদ্ধির প্রভাবক, সেই প্রভাবক যদি উপস্থিত থাকে তাহলে দেখা যায় কি না স্বাভাবিক সেলের মৃত্যু ঘটে, ঠিক আছে। কিন্তু ম্যালিগন্যান্ট সেলের কি হয় না, তাদের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট কোষের যদি স্বাভাবিক যে প্রভাবকগুলো অর্থাৎ সেল বৃদ্ধির যে প্রভাবকগুলো যদি উপস্থিত না থাকে, তাহলেও দেখা যায় যে ম্যালিগন্যান্ট সেলগুলো জীবিত থাকে। অর্থাৎ অ্যাপোপ্টোসিস কি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সেলের মৃত্যু ঘটে। অর্থাৎ কিন্তু ম্যালিগন্যান্ট ক্ষেত্রে কি বললাম যে ম্যালিগন্যান্ট কোষ কি বললাম যে কি হয়ে থাকে, এই কোষে কোনো বৃদ্ধি প্রভাবক বা উপাদান যেগুলো বৃদ্ধি ঘটায় অনুপস্থিতিতে কি ঘটে, কোষ জীবিত থাকে। অর্থাৎ এই সেলের কখনো কোনো মৃত্যু ঘটে না। কিন্তু স্বাভাবিক সেল কি হয়, স্বাভাবিক সেলের বৃদ্ধি প্রভাবক যদি দেওয়া হয় তাহলে তারা একটা টাইমে দেখা যাবে যে তারা সেলটা আপনা আপনি ডেথ হয়ে যাচ্ছে। বাট ম্যালিগন্যান্ট কোষে যদি কোনো বৃদ্ধি মানে যেগুলো সেলের বৃদ্ধি ঘটায় সেই প্রভাবক যদি উপাদান নাও থাকে, তাতেও দেখা যায় কি না এই ম্যালিগন্যান্ট কোষগুলো কি হয়, জীবিত থাকে। যেমন ধরো যে অতিবেগুনি রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মি কি হয় না, এই ক্যান্সার কোষের ডিএনএ এর কোনো ক্ষতি করতে পারে না। তাহলে বোঝা গেছে যে অ্যাপোপ্টোসিস কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কোষের মৃত্যু। অর্থাৎ স্বাভাবিক কোষকে যদি আমি তার বৃদ্ধি সহায়ক উপাদানগুলো দিই তাও সেলের একটা টাইমে গিয়ে মৃত্যু ঘটবে। বাট
ম্যালিগন্যান্ট সেল যেগুলো আছে, যাদেরকে বৃদ্ধি সহায়ক উপাদান বা পদ্ধতি যদি নাও দেওয়া হয়, উপাদান নাও প্রয়োগ করা হয়, তাও দেখা যাবে কি যে সেই ম্যালিগন্যান্ট সেলগুলো জীবিত থাকে। অর্থাৎ অতিবেগুনি রশ্মি অ্যান্ড তেজস্ক্রিয় রশ্মি, আলট্রাভায়োলেট এগুলো দেওয়ার ফলেও কি হয়, ক্যান্সার সেল জীবিত থাকে।